আমরা এমন একটা জাতি যারা ভুলে যাওয়াই এখানে রীতি। তবে ভুলে যাওয়ার এই ভিড়ে আমরা চেষ্টা করব এই রক্তাক্ত জুলাইকে আমাদের পিসি বিল্ডের মাধ্যমে ফুটিয়ে তুলতে, এর পাশাপাশি যাতে আমরা এগিয়ে যেতে পারি এই জন্য আজকের এই বিল্ড গাইড। 1,60,000 টাকার আশেপাশে আপনি যদি একটা পিওর গেমিং ফোকাসড পিসি বিল্ড করতে চান তাহলে কি ধরনের কম্পোনেন্ট নিতে হবে তাই নিয়ে আমরা একটা বিল্ড করার চেষ্টা করছি। এই বিল্ডের সবগুলো কম্পোনেন্ট আমরা সংগ্রহ করেছি টেকল্যান্ড বিডি থেকে, এবং এই সবগুলো কম্পোনেন্ট একসাথে নিলে আপনি একটা স্পেশাল প্রাইস পাবেন। টেকল্যান্ডের বিল্ডের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তবে কতটা স্পেশাল সেটা নিয়ে পরবর্তীতে কথা হবে। চলুন শুরু করা যাক। আপনাদের সাথে আছি আমি অরুণজামান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যাও পুরো জাতি। কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতে। আমি ভুলে যাই কিভাবে বুলেট চিত্র করেছে মুগ্ধকে। তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে। জাতি ভুলে যাক কালো রাত আর স্মরণ করুক রেলটাকে। চলে যাক নেট নিভে যাক, যাতে হয় নাতে খাক দেশটাকে। এই বিল্ডে আমরা মাদারবোর্ড আর প্রসেসরের কম্বো ব্যবহার করছি AMD Ryzen 7 7800X3D এবং মাদারবোর্ড MSI B650M গেমিং ওয়াইফাই। প্রসেসরটা কেন? কারণ 7800X3D হচ্ছে ফাস্টেস্ট গেমিং প্রসেসর, এমনকি ইন্টেলের যত কাউন্টার পার্ট রয়েছে, ইভেন Ryzen 9000 সিরিজের 9700X থেকেও এটা ফাস্টার, ইভেন 7950X3D থেকেও গেমিং এর দিক থেকে আপনার 7800X3D অনেকেই প্রেফার করবেন, কারণ দামও অনেকটাই কম। 7800X3D বাজারের মধ্যে খুব বেশি নাই, বাট রিসেন্টলি আবার এটার স্টক চলে আসার কথা রয়েছে। এটার দাম এখন 40 থেকে 38-এর মধ্যে ঘোরাফেরা করতেছে। যে যেখানে যত বেটার ডিল পেতে পারেন সংগ্রহ করতে পারেন, যদি সিঙ্গেল বিক্রি করে আর কি। 8 কোর এবং 16 থ্রেডের এই প্রসেসরটার সাথে আপনি যত পাওয়ারফুল জিপিইউ লাগাইতে পারেন তত বেশি এফপিএস আপনি গেইন করতে পারবেন। একদম টপ অফ দ্য লাইন 4090 থেকে শুরু করে 7900 XTX, যেটা আপনার বাজেটে পোষায়, যেটা আপনি প্রেফার করেন, এই সিপিইউর সাথে পেয়ার করলে আপনি 100% ইউজ করতে পারবেন, কোনো বটলনেকের কোনো চাপটার থাকবে না। মাদারবোর্ডের কথা যেটা বলছিলাম, MSI এর এই মাদারবোর্ডটার দাম হচ্ছে 18,400 টাকা। এটার মধ্যে মেইন ফিচার বলতে গেলে এটার দুইটা এসএসডি স্লট আছে, দুইটাই Zen 4 এসএসডি। এর সাথে আপনার ওয়াইফাই রয়েছে, যেটা ওয়াইফাই 6E এবং ব্লুটুথ 5.3। এর বাইরে যে একটা 2.5G গিগাবিট ল্যান্ড পোর্ট দেয়া আছে, এই সবগুলাই মানে ক্রিয়েটর ফোকাস যারা আছেন, ইভেন গেমিং করেন, ডে টু ডে লাইফে, সবগুলো আপনার কাজে লাগবে। ইউজুয়ালি ওয়াইফাই আছে এমন মাদারবোর্ডগুলোর দাম একটু বেশি হয়ে থাকে, এবং এই মাদারবোর্ডটা বলতে পারেন যে 18,400 টাকার মধ্যে মোস্টলি কানেক্টিভিটির যতগুলা অপশন এই মুহূর্তে আমরা প্রেফার করি ওয়াইফাই ব্লুটুথ সহ সবগুলোর মধ্যে প্যাক করা আছে। এবং আরেক পয়েন্ট আছে যে কারণে এই বোর্ডটা আমরা স্পেসিফিক্যালি নিয়েছি, সেটা হচ্ছে আমরা যে কেসটার মধ্যে বিলটা করতেছি এটা আসলে ITX এবং MATX ফর্ম ফ্যাক্টরের মাঝামাঝি কিছু একটা। বিলটা অনেক কম্প্যাক্ট হবে। এই মাদারবোর্ডের র্যাম স্লট আছে দুইটা র্যাম স্লট থাকার কারণে এটা উইথ কম, যদি এটা MATX বোর্ডই, উইথ একটু কম হওয়ার কারণে আমাদের যে কেসটা আমরা ইউজ করতেছি এটার মধ্যে এটা পারফেক্টলি ফিট হয়ে যায়। সো এইটাও একটা কারণ এই মাদারবোর্ডটা চয়েস করার পিছনে। আর এইটার মধ্যে দুইটা এসএসডি স্লট আগেই বলেছি। আমরা প্রাইমারি বুট ড্রাইভ হিসেবে ব্যবহার করতেছি কিংস্টন KC3000 এর 500GB এর একটা এসএসডি। এটা একটা Zen 4 এসএসডি উইথ DRAM, ওয়ান অফ দ্য মোস্ট স্টেবল এবং ফাস্টেস্ট এসএসডি গুলোর মধ্যে একটা, এবং দামও বেশ রিজনেবল। KC3000 এর 512GB দাম হচ্ছে 7,100 টাকা আমাদের পড়ছে টেকল্যান্ড থেকে। এবং এইটা সিস্টেম ড্রাইভ, এর সাথে অবশ্যই আপনার গেম টেম বা স্টোরেজ হিসেবে আর একটা সেকেন্ডারি ড্রাইভ দরকার, সেটা আমরা এই বিল্ডের টোটাল প্রাইসের মধ্যে ইনক্লুড করি নাই, কিন্তু বিল্ডে আমরা ব্যবহার করেছি, যেটা হচ্ছে MSI এর Spatium M48 Pro। এটাও একটা ডিরাম ওয়ালা এসএসডি 2TB এর। এটা দাম হচ্ছে 18,500 টাকা। 2TB এর ডিরাম সহ এসএসডি গুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্রাইস বলতে পারেন এইটার, এবং এটার সাথে একটা হিট সিঙ্ক আসে যেটা দেখতে বেশ চমৎকার। এখন 18,400 টাকা যদি আপনার বিল্ডে আরো আপনি অ্যাড করেন তাইলে বাজেট একটু অন্যরকম হয়ে যাবে, বাট চাইলে এরকম একটা সেকেন্ডারি ড্রাইভ আপনারা ইউজ করতে পারেন, যাদের গেম টেম রাখার জন্য বা প্রোডাক্টিভ কাজকর্ম বা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা স্টোরেজ হিসেবে একটা সেকেন্ডারি ড্রাইভ অনেকেই প্রেফার করেন। বাট এটা আমরা টোটাল বিল্ডের হিসাবের মধ্যে অ্যাড করতেছি না। মেমোরি হিসেবে এই সিস্টেম আমরা ব্যবহার করছি দুইটা স্লটের মধ্যে দুইটা 6000 MHz এর মেমোরি, কিংস্টন ফিউরি বিস্ট 601632। এগুলার টাইমিং এইখানে লেখা দেখতেছি না, হ্যাঁ আছে CL40। তো CL40 এই র্যামগুলো এক একটার দাম হচ্ছে 7,850 টাকা করে। দুইটা র্যামের মধ্যে আপনার দাম পড়বে হচ্ছে 14,850, মানে হচ্ছে 1700, মানে 15,700 টাকা দুইটা মেমোরিতে। কিংস্টনের র্যামগুলো AMD XPO এবং ইন্টেল XMP দুই ক্ষেত্রেই যথেষ্ট স্টেবল পারফর্ম করে। আমাদের পরীক্ষা করা অন্যান্য র্যামগুলোর মধ্যে আমরা দেখেছি ওয়ান অফ দ্য মোস্ট স্টেবল র্যাম বলতে পারেন এইগুলাকে। এবং এখন পর্যন্ত কিংস্টনের মেমোরি যারা ব্যবহার করছেন সংখ্যাটা নেহাত কম না, মার্কেটে একটা বড় শেয়ার তারা নিয়ে আসে। কারো কাছ থেকে আমরা এগুলো নিয়ে খুব বেশি কমপ্লেন পাই নাই, কিন্তু অন্যান্য অনেক র্যামের ক্ষেত্রে আমরা দেখেছি যে XMP বা XPO তে ঝামেলা করে। কুলার হিসেবে আমরা ব্যবহার করেছি ডিপকুলের নতুন AG620
620 ডিজিটাল হোয়াইট। এটা হচ্ছে AK620 একটা ছোট ভাই বলতে পারেন, মানে হিটসিং গুলো একটু চিকন করে ফেলা হয়েছে, ফ্যানগুলো হাইড্রোবেয়ারিং ফ্যান ইউজ করা হয়েছে এবং উপরে একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে যেখানে আপনি টেম্পারেচার দেখতে পারবেন মোস্টলি। এবং এটা হচ্ছে হোয়াইট কালারের এক কুলার, 5500 টাকা এটার দাম রাখতেছে টেকলাইন আমাদের থেকে। এই প্রাইস রেঞ্জে অনেকগুলো বাজারে কুলার রয়েছে। AK620 নিলে হয়তো আপনার 6000 প্লাস দিতে হবে, আবার AG500 নিলে পরে আপনি 5000-এর ভেতরে আই গেস নিতে পারবেন। এখানে কুলার অনেকগুলো অপশন আছে, এইটা আমাদের কাছে মনে হয়েছে এটা নতুন, দেখতে শুনতে ভালো আছে, সো এটা ইউজ করতেছি। এখানে কোনো বাধা ধরার নিয়ম নেই, আপনি চাইলে আপনার পছন্দ মতো কুলার চয়েস করতে পারেন, তবে বাজেট কিছুটা এখানে কমায় আনা পসিবল। কেস হিসেবে আমরা যেটা আজকে ব্যবহার করতেছি এটা একটু আনকমন, খুব বেশি বাংলাদেশে দেখা যায় না, বাট বাংলাদেশে আছে। এটা হচ্ছে RSJ Ghost 1। এই কেসটা ফুললি মেটাল বিল্ড, বেশ কম্প্যাক্ট, MATX ITX ফর্ম ফ্যাক্টরের বিল্ডের যারা ফ্যান রয়েছেন তাদের কাছে এটা ভালো লাগতে পারে। ফুললি মেটাল বিল্ডের এই কেসটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম, হাতে নিলে আপনার কাছে এটা যথেষ্ট শক্তপোক্ত মনে হবে। যাদের বাসাবাড়িতে প্রচুর অবৈধ টাকা পয়সা রয়েছে তারা চাইলে এটাকে একটা পার্ট টাইম সিন্ধুক হিসেবে ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনার টেম্পার্ড গ্লাসের বদলে একটা মেটাল ফ্রেম ইউজ করতে হবে। যেটা বলছিলাম যে এটা সামনের সাইডে একটা মেটাল ফ্রেম আছে, এটার মধ্যে টোটাল 7টা ফ্যান মাউন্ট করা যায়, পেছনে একটা এক্সস্ট ফ্যান দেয়াই থাকে এবং উপরে 3টা, নিচে 3টা। ফ্রন্ট সাইডে যদিও কোনো ফ্যান দেওয়া যায় না, যদিও এটা MATX ফর্ম ফ্যাক্টর ITX এই টাইপের একটা কেস, বাট এটার মধ্যে একটা ফুল সাইজের ATX পাওয়ার সাপ্লাই মাউন্ট করা পসিবল। এবং এই কেসটাকে আমরা একটা রেড পেইন্ট দিয়েছি সো দ্যাট আমাদের রেড জুলাই বিল্ডের সাথে থিমটা ম্যাচ করে যায়। রেড পেইন্টের সাথে সাথে আমরা এই বিল্ডের মধ্যে শহীদ আবু সাইদের একটা ছবি অ্যাড করেছি, যেটা এঁকেছেন কলকাতার কৌশিক সরকার নামের একজন আঁকিয়ে। এই কেসটা এবং এই বিল্ডটা আমরা সেম টু সেম টেকল্যান্ডে পাঠিয়ে দিব, চাইলে আপনারা এক্সাক্ট এই বিল্ডটা টেকল্যান্ড থেকে কালেক্ট করতে পারবেন। কেসটার দাম হচ্ছে 6100 টাকা। আর কেসটার যদি একটা নেগেটিভ পয়েন্ট বলতে হয় তাহলে হচ্ছে এটার পেছনে স্পেস কম, কেবল ম্যানেজমেন্টে সামান্য একটু প্যারা খেতে হয়, এই চিকন চাকন ফর্ম ফ্যাক্টর, সো এইখানে এইসব জিনিস কিছু মানে কি বলে ট্রেড অফ করতেই হয়। সিস্টেমটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা ব্যবহার করতেছি ডিপকুলেরই PK750D পাওয়ার সাপ্লাই, দাম হচ্ছে 6600 টাকা। এটা একটা নন মডুলার পাওয়ার সাপ্লাই, এটা ব্যবহার করছি আমরা কারণ বাজার যাতে একটু কমাই নিয়ে আসা যায়। ডিপকুলের নতুন PN সিরিজের পাওয়ার সাপ্লাইগুলো বাজারে এখন অ্যাভেলেবেল, সেগুলোর দাম একটু বেশি, বিল্ড কোয়ালিটিও আর একটু বেটার এবং ফিচার্সও একটু বেশি, মডুলার নন মডুলার দুইটাই আছে, বাট দাম বেশি। এই জন্য PK সিরিজে আমরা এখনো থাকতেছি, বিকজ PK সিরিজের দাম এখনো অনেকটাই রিজনেবল। 6600 টাকা আপনি একটা ব্রোঞ্জ রেটেড 750 ওয়াটের পাওয়ার সাপ্লাই পাচ্ছেন, দ্যাটস কোয়াইট এ বিগ ডিল, মানে ভ্যালু ফর মানি ডিল বলতেই হচ্ছে। জিপি হিসেবে আমরা ব্যবহার করেছি স্যাফায়ার পিওর AMD Radeon 7700 XT, দাম হচ্ছে 66500 টাকা। এইটা বেসিক্যালি বিলং করে 4060 Ti এবং 4070 এই দুইটা কার্ডের মাঝামাঝি। 4060 Ti এর দাম প্রবাবলি বাজারে এখন আপনার 60,000 এর কাছাকাছি, হয়তো একটু বেশি কম হতে পারে, মানে এইটার থেকে সামান্য একটু কম হবে, বাট এইটা আবার হোয়াইট ভ্যারিয়েন্ট 7700 XT। স্যাফায়ারেরই 7700 XT আরো কয়েকটা ভ্যারিয়েন্ট আছে যেগুলোর দাম এটার থেকে কিছুটা কম হইতে পারে, যেগুলো কমপ্লিটলি এখনো বাজারে অ্যাভেলেবেল হয় নাই, কিছুদিনের মধ্যে হয়ে যাবে। এটা হচ্ছে হোয়াইটটা, সো প্রবাবলি এটার মধ্যে কয়েক হাজার টাকা হলেও হোয়াইট ট্যাক্স থাকার কথা। এই কার্ডটা যেটা বলছিলাম 4060 Ti থেকে বেটার পারফর্ম করবে, বেটার FPS আপনাকে দেবে, বাট 4070 সুপার থেকে অবশ্যই এটা একটু কম পারফর্ম করবে। কিন্তু 4070 সুপার কিনতে গেলে এইটার থেকে অ্যাটলিস্ট আপনাকে 20,000 টাকার আশেপাশে বেশি গুনতে হতে পারে, কারণ 80-90 ঘরে হচ্ছে 4070 সুপারের দাম। যদি কিছু স্পেশাল এডিশন আছে যেগুলোর দাম আরো বেশি, 1 লাখের কাছাকাছিও হয়। তবে AMD কার্ড ব্যবহারের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে এটা হচ্ছে গেমিং ফোকাসড একটা কার্ড। এটা দিয়ে যদি আপনি কোনো 3D অ্যাপ্লিকেশন ইউজ করতে যান আপনি মারা খেয়ে যাবেন এবং পরবর্তীতে কান্নাকাটি করলে কোনো লাভ হবে না। সো যাদের প্রায়োরিটি হচ্ছে 3D বেসড অ্যাপ্লিকেশনস তাদের জন্য অবশ্যই এনভিডিআর কার্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকা বেশি যুক্তিযুক্ত, স্পেশালি 4060 Ti যদি এটা কাছাকাছি বাজেটে নিতে চান, বা বাজেট যদি একটু বেশি থাকে তাহলে আপনি 4070 নিতে পারেন, 4070 সুপার আর কি। আর যদি আপনার বাজেট এইটাই থাকে এবং আপনি 4070 চান, সেক্ষেত্রে আপনার সিপিইউটা একটু কাট ডাউন করতে হবে, সেক্ষেত্রে আপনি আইদার 7700 বা 7600 এর মতো প্রসেসরের দিকে যাবেন। তো মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছে যে কেন এই জিপিইউ ব্যবহার করতেছি আমরা, আর আপনি যদি অন্য কোনো জিপিইউ নিতে চান সেক্ষেত্রে আপনাকে কোন জিপিইউ নিতে হবে। এই সবগুলো কম্পোনেন্টের দাম এসে দাঁড়ায় হচ্ছে 1,66,900 টাকায়, তবে স্পেশাল প্যাকেজ যেহেতু স্পেশাল একটা বিল্ড, 1,60,000 টাকা আপনি সিমিলার কম্পোনেন্টের পিসিটা টেকল্যান্ড থেকে কালেক্ট করতে পারবেন, লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া থাকবে। আর এই এক্সাক্ট বিলটাও আমরা টেকল্যান্ডের প্রবাবলি মাল্টিপ্ল্যান ব্রাঞ্চে পাঠিয়ে দিব, সেখানে এটা শোকেস করা অবস্থায় থাকবে, কেউ চাইলে এটা পারচেস করে নিলেও নিতে পারেন। বিল মোটামুটি শেষ, চলুন এবার আমরা একটু বিরলগুলো দেখে নিই। ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যাও পুরো জাতি, কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতে। আমি ভুলে যাই কিভাবে বলে চিত্র করেছে মুগ্ধকে, তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে। জাতি ভুলে যাক কালো রাত আর স্মরণ করুক রেলটাকে, চলে যাক নেট নিভে যাক যাতে হায় নাতে খাক দেশটাকে।
চলো ভুলে যাই চোখে দেখা খুন, ধরে নেই ওটা নাটক ছিল, ধরে নেই সব ঠিকঠাক। এমন কত রাজাকার আসলো গেল, কত ফাইয়াজ প্রিয় জাফর আহাত পলকে যায় হারিয়ে। বেঁচে থাকো তুমি, বেঁচে থাকি আমি লাশের উপরে দাঁড়িয়ে। চলো দেখে নেই বাতাবি লেবুর লটকনে দেশে ছাড়িয়ে। চলো কেঁদে ফেলি ফ্লাইওভার আর মেট্রো রেলটা জড়িয়ে। মূল্যবোধের রক্ত খরণ আকাশ থেকে ঝরুক, বায়োপিক জাজে মুখ চেপে ধরে উপস্থাপিকা মারুক। আমার শ্মশানে বাংলা ভালো নেই আজ, তবু তাকে আমি ভালোবাসি। দুনিয়াতে পাই নরকের স্বাদ, বাংলা মাঝে বানভাসি। হ্যালো এভরিওয়ান, স্বাধীন দেশের স্বাধীন বেঞ্চমার্কার ফাহিম হোসেন নতুল হাজির। সো বেসিক্যালি এই পার্টে জামান ভাই থাকে, বাট এই পার্টে আজকে আমি বেঞ্চমার্কিং হিসাবে আমাদের এই রেড জুলাই থিম বিলটা বেঞ্চমার্কিং করা হবে। প্রথমে সিরে বেঞ্চের আমরা মাল্টিকোর পারফরমেন্সটা দেখবো। মাল্টিকোর পারফরমেন্সে কি আসে দেখা যাক। রেজাল্টের জন্য ওয়েট করতে করতে টেম্পারেচার আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে 83 ডিগ্রিজ অলরেডি। সো 100% ইউজেজ হচ্ছে, ইউজুয়ালি সিনেবেঞ্চ সিপিইউ বেসড যে স্ট্রেস টেস্ট সেইটাই। তো এই 7800X3D-তে কী ধরনের পারফরমেন্স দেয় সেটা বোঝা যাচ্ছে, প্লাস আমরা একটা এয়ার কুলার, একটা ডিসেন্ট এয়ার কুলার কী ধরনের পারফরমেন্স দেয় সেটাও আমরা দেখতে পাচ্ছি। অলমোস্ট 85 ডিগ্রিজের আশেপাশে ঘোরাফেরা করতেছে টেম্পারেচার, উইচ ইজ নট ব্যাড অ্যাজ অ্যান এয়ার কুলার। উই হ্যাভ গট 18,135 পয়েন্টস। এবার আমরা সিঙ্গেল কোর পারফরমেন্সটা দেখে নিই। অ্যান্ড সিঙ্গেল কোর রানিংয়ের টাইমে আমরা সিপিইউ টেম্পারেচার ইজ অ্যারাউন্ড 68-70 এরকম পাচ্ছি। অ্যান্ড এই প্রসেসর বেসিক্যালি 8 কোর 16 থ্রেডের একটা প্রসেসর, যেটা কিনা 4.2 GHz-এ ক্লক করা। ওকে, তো সিঙ্গেল করে 1812 পয়েন্ট পেয়েছে এই 7800X3D এই সিপিইউটা। অনেক হলো সিনথেটিক বেঞ্চমার্কিং, যদিও বেঞ্চমার্কিং অত কিছু হয় নাই। বাট আমরা এবার গেমের দিকে আসা যাক। এই 7800X3D বেঞ্চমার্কার হিসাবে কিভাবে কাজ করে বা কেমন FPS দিতে পারে আসলে। এটা যদিও ইন গেম ভিডিও কন্টেন্ট, সো এটাতে অনেক FPS আসবে। কিপ দ্যাট অ্যাসাইড। মোস্টলি আমরা আলট্রা সেটিংসে এই গেমটা ট্রাই করতেছি। এক্ষেত্রে আমরা AMD FSR অফ রাখা হয়েছে এখানে। ওকে, সো এইখানে আমরা জিপিইউতে ম্যাক্স 57 ডিগ্রিজ দেখতে পাচ্ছি 98% ইউসেজে। অ্যান্ড মেগাহার্জ হচ্ছে 2550 মেগাহার্জের আশেপাশে, এবং 209 ওয়াট বা 10 ওয়াট টানতেছে। সিপিইউ 66 ডিগ্রিতে আশেপাশে ঘোরাফেরা করতেছে 43% ইউসেজের আশেপাশে। আচ্ছা, জিপি মেমোরি 6 জিবি ইউজ হচ্ছে, এবং অ্যাকচুয়াল র্যাম ইউজ হচ্ছে প্রায় 11 জিবি এর আশেপাশে। অ্যান্ড FPS ইজ অ্যারাউন্ড 115 থেকে 117 বাইরের আশেপাশে ঘোরাঘুরি করে। ইনডোরে বেসিক্যালি একটু বেশি FPS পাইলে, আউটডোরে আমরা একটু বেশি কমই পাচ্ছি FPS, বাট এটা ম্যাটার করে আর কি। যেমন এখন আবার FPS এর রেশিওটা অনেক বেশি বেড়ে গেছে যেহেতু স্কাইতে এলিমেন্ট কম। অ্যান্ড দিস ইজ দ্য বেঞ্চমার্কিং স্কোর, অ্যারাউন্ড 122 অ্যাভারেজ পাইছি আমরা। অ্যান্ড বাদ বাকি সেটিংস অ্যান্ড ডিটেলস এখানে আছে স্পেসিফিকেশন ওয়াইজ। অ্যান্ড এটা ছিল আমাদের প্রিসেট। অ্যান্ড DLSS এই AMD FSR এই ধরনের যত ফিচার সেগুলো অফই ছিল, রে ট্রেসিং অফ ছিল। বলতে গেলে 122 FPS ইজ প্রিটি গুড বলা চলে। আই মিন স্টোরি বেসড গেম টাইম খেলার জন্য গুড এনাফ আর কি বলা চলে। অ্যান্ড যেহেতু একটা গেম সেটিংস ডান, এরপরে আমরা মুভ করবো আরেকটা গেম, সেটা হচ্ছে ফার ক্রাই 6, হুইচ ইজ AMD স্পন্সর গেম। সো ফার ক্রাই মেনুতে কিছু মেনু সেটিংস দেখায় নেওয়া যাক। সবকিছু আলট্রাতে, AMD FSR রিলেটেড যত ফিচার আছে সবগুলোই বন্ধ। অ্যান্ড আমরা এখন একটা বেঞ্চমার্ক করে যাবো। যদিও গেম প্লে, লাইভ গেম প্লে দেখাচ্ছি না, এটা বেঞ্চমার্কই দেখা দিচ্ছি কুইকলি, এটা থেকে কী ধরনের পারফরমেন্স পাওয়া যায় সেটা দেখার জন্য। ওকে, বেঞ্চমার্ক স্টার্টেড। অ্যান্ড অলমোস্ট 170-80 FPS থেকে বেঞ্চমার্ক স্টার্ট হয়েছে। পারফরমেন্স ওয়াইজ যদি বলতে হয়, জিপিইউ প্রথমে একটু হটার এজেই ছিল, 60 ডিগ্রি প্লাস ছিল, বাট ওভার দ্য টাইম এখন এটা 59 ডিগ্রিজের আশেপাশে ঘোরাফেরা করতেছে, 99% ইউসেজ। জিপিইউ মেমোরি অলমোস্ট 7297 MB বা 7300 মেগাবাইট ইউজ হচ্ছে। সিপিইউ ইউসেজ 65 ডিগ্রি সেলসিয়াস, 29-30% ইউসেজ হচ্ছে এখানে। অ্যান্ড র্যাম অলমোস্ট 12 জিবি ইউজ হচ্ছে। অ্যান্ড এইখানে একটু এক্সপ্লোশন অ্যান্ড এই টাইপের কাজ আছে, সো এখানে একটু ফ্রেম ড্রপ হয়তো বা হইতে পারে। লেটস ওয়েট ফর দ্য এক্সপ্লোশন। এখানেও অনেকগুলো এলিমেন্ট আসলে আছে, এই যে এখানে কিছু এক্সপ্লোশনে একটু ফ্রেমটা ড্রপ করছে, সেটা হচ্ছে অলমোস্ট 140-এর নিচে চলে গেছে। সো অ্যাভারেজ এইখানে আমরা ফ্রেম পাইছি 169, সর্বোচ্চ ছিল 185 এবং সর্বনিম্ন 136, এবং 10,000-এর একটা রান ছিল, 10,000 ফ্রেমসের রেজুলেশন অ্যান্ড বাকি সেটিংস এখানে দেওয়া আছে। এখন বলতে গেলে একটা
এই টাইপের স্টোরি বেসড গেমের জন্য 144, যেহেতু মনিটরটা একটা 144 হার্জের মনিটর, আই মিন বলবো যে গুড এনাফ। এই ধরনের সিস্টেমের জন্য একটা 144 হার্জের একটা মনিটরের সাথে পেয়ার আপ করলে মোটামুটি একটা স্মুথ টাইপের একটা ইফেক্ট আমরা পাবো, এটা বলাই যাচ্ছে। অ্যান্ড হচ্ছে এই ধরনের স্টোরি বেস গেমের জন্য এই ধরনের ফ্রেমস গুড এনাফ সোফার বলা যায়। সো ফাইনালি বলা যায় যে 7800 X3D এবং 7700 XT এই দুইটার একটা ফাইনাল কম্বোতে মোটামুটি একটা প্লেয়েবল একটা আউটপুট পাওয়া যায়, যেটা বলতে গেলে স্টোরি বেস গেম, যে কোনো স্টোরি বেস গেমে 1080p একদম মোর দেন 144 হার্জ একটা FPS আপনি গেম প্লে দেখতে পারবেন। এটা ডিপেন্ড করে গেমের উপরে, আপনার সেটিংসের উপরে। আপনি যদি হাই সেটিংসে খেলেন মোটামুটি এর থেকেও বেশি FPS পাওয়া সম্ভব। ইভেন আপনি চাইলে 2K রেজুলেশনেও এটা রান করাইতে পারবেন, ইটস আপ টু ইউ, আপনার মনিটরের উপরে। বাট প্লেয়েবল একটা আউটপুট পাবেন সোফার এই বাজেটে যেটা অফার করতেছে, উইচ ইজ ইমপ্রেসিভ সোফার। সো এবার চলে যাওয়া যাক জামান ভাইয়ের কাছে। জামান ভাই কি ভার্ডিক্ট বলে সেটা দেখে নেওয়া যাক। আমরা চলে এসেছি ভিডিওর একদম শেষ প্রান্তে। কেন এই বিল্ডের মধ্যে অনেকগুলা যদি কিন্তু থাকতে পারে, যেমন আমরা এইখানে এই বাজেটের মধ্যেই আরেকটু বেটার জিপিইউ দিতে পারতাম, সিপিইউ একটু কমাই নিয়ে আমরা গেমিং পারফরমেন্স আরো একটু বেটার স্কুইজ করতে পারতাম। আমরা শুরু থেকেই বলতেছি এটা একটা গেমিং বিল্ড, তাইলে ওইটা কেন করা হয় নাই? করা না হওয়ার একটা রিজন হইতেছে যে 7800 X3D এমন একটা প্রসেসর যেটা হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট। অবভিয়াসলি এটার সাথে আপনি আরো হায়ার এন্ডের জিপিইউ পেয়ার আপ করতে পারেন যদি আপনার বাজেট থাকে। 1,60,000 এর মধ্যে যদি আপনি 7800 X3D দিয়ে একটা বিল্ড করতে চান, তাইলে আপনার এই কার্ডটা আর 4060 Ti ছাড়া আর কিছু আসলে অ্যাকোমোডেট করা পসিবল না। সো যদি আপনার বাজেট আরো বেশি থাকে, এই বাকি সবকিছু অলমোস্ট সিমিলার রেখে পাওয়ার সাপ্লাইটা একটু বাড়িয়ে নিতে পারেন এবং এর সাথে আপনি আরো বড় জিপিইউ নিতে পারেন। তবে বড় জিপিইউ নিলে অবশ্য আপনার জিপিইউ লেংথটাও একটু মাথায় রাখতে হবে, কারণ যেই কেসটা আমরা ব্যবহার করতেছি এই কেসটা কিন্তু একটা স্পেসের লিমিটেশন আছে। 320 মিলিমিটার একটা জিপিইউ, এটার মধ্যে আটানো বেশ টাফ। এখনকার 4090 গুলো 400 mm পর্যন্ত হয়। সো ওই টাইপের কার্ডগুলো এই কেসের মধ্যে অ্যাকোমোডেট করা পসিবল না। তো যাই হোক, এই ছিল বিল্ড। চাইলে আপনি এই 7700 XT ব্যবহার করে সিপিইউ আরো ডাউনগ্রেড করে দাম আরো কমাই নিয়ে আসতে পারেন, অথবা আপনি এর থেকে আরো বেটার জিপিইউ এই হোল সিস্টেমের সাথে পেয়ার আপ করতে পারেন উইথ এ মোর পাওয়ারফুল পিএসইউ। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ভিডিও শেষ করার আগে বলে রাখি, জীবন দেওয়া খুব কঠিন একটা কাজ। জীবন সবাই দিতে পারে না, কেউ কেউ দেয়, কেউ কেউ দেয় না। যারা দেয় তারা ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকে, আর যারা বেঁচে থাকে তাদের উপরে দায়িত্বটা বর্তায়, যারা নাই তাদের নামগুলো ক্যারি করার, তাদের নামগুলো ধরে রাখার। আশা করি আমরা সেই নামগুলো ধরে রাখতে পারবো এবং বাংলাদেশের যত সমস্যা রয়েছে, যত রিফরমেশন রয়েছে, সেগুলো নিয়ে সামনে আরো সোচ্চারভাবে কথা বলতে পারবো। বাংলাদেশের কম্পিউটার ট্যাক্সিং পলিসি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। আপনারা অনেকেই জানতে চান যে বাংলাদেশের কম্পিউটারে কোন পণ্যে কত ট্যাক্স এবং কেন এই ট্যাক্স। যদি আমরা অনেকেই জানি যে ট্যাক্স আসলে বাংলাদেশের কম্পিউটার পণ্যে নাই বললেই চলে, ইটস নট অ্যাকচুয়ালি ট্রু। বেশ কিছু ডাটা আমরা সংগ্রহ করেছি, এটা নিয়ে একটা আলাদা ভিডিও হবে। দেখা হবে সেই ভিডিওতে। আল্লাহ হাফেজ।